নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। ভোটার আইডি কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ভারতের নির্বাচন কমিশন। এই মর্মে আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকের আহ্বান করেছে নির্বাচন কমিশন। ভোটার আইডি তথ্যে অনিয়মের অভিযোগের কারণে আগামী মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সভার আহ্বান করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটার আইডি কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের নির্বাচন কমিশন আহূত এই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব UIDAI সিইও এবং আইন সচিব। বর্তমানে ভোটার আইডি এবং আধার লিঙ্ক করা উচিত। কোনো ভোটার যদি তার ভোটার কার্ড আধারের সাথে লিঙ্ক নাও করেন, তবুও তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না বলে সংসদে স্পষ্ট করে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। 2021 সালের ডিসেম্বরে নির্বাচন আইন সংশোধন বিল পাশ করানো হয় লোকসভা থেকে, যেখানে ভোটার আইডিকে আধারের সাথে সংযুক্ত করার সুপারিশ করেছিল কেন্দ্র। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড আধারের সাথে সংযুক্ত করেছেন প্রায় 64 কোটি ভোটার। বর্তমানে দেশে মোট ভোটার রয়েছেন 97 কোটি। তবে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কিং সম্পর্কে গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল। আধারের মতো সংবেদনশীল তথ্য ভোটার আইডির সাথে সংযুক্ত করলে ডেটা ফাঁসের ঝুঁকি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় গত 1.5 বছরে দুটি হাতির মৃত্যুর ঘটনার পর হাতি করিডোরে আন্ডারপাস নির্মাণের জন্য NHIDCL উত্তর পূর্ব রেলকে চিঠি দিল বন দপ্তর। মুঙ্গিয়াগামী থেকে চম্পকনগর পর্যন্ত 4 লেনের মহাসড়ক সম্প্রসারণের প্রস্তাবিত পরিকল্পনার কারণে এই চিঠি দিল বন দপ্তর। 5 জেলায় রাজ্যের একমাত্র হাতি করিডোরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় মহাসড়ক এবং রেলপথের ধারে আন্ডারপাস নির্মাণের জন্য জাতীয় মহাসড়ক অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড বা NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ত্রিপুরা বন দপ্তর। পরিবেশ সংবেদনশীল হাতি করিডোর এবং এর তাৎক্ষণিক সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়েছে NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে। খোয়াই জেলার তেলিয়ামুড়া, কৃষ্ণপুর এবং কল্যাণপুরের কিছু অংশ বিস্তৃত এই করিডোর দিয়ে প্রায়শই যাতায়াত করে বন্য হাতির পাল। বনের এক অংশ থেকে অন্য অংশে হাতিদের প্রাকৃতিক পথে অবাধ চলাচল নিশ্চিত করার জন্য মানব সৃষ্ট সমস্ত বাধা অপসারণ করা উচিত বলে NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছে বন বিভাগ। রেলপথ এবং মহাসড়ক হাতির পালের স্বাভাবিক চলাচলে বাধা হিসেবে কাজ করে বলেও জানানো হয়েছে NHIDCL এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষকে। সম্প্রতি মুঙ্গিয়াগামী থেকে চম্পকনগর পর্যন্ত 4 লেনের মহাসড়ক সম্প্রসারণের জন্য একটি প্রস্তাব প্রস্তুত করেছে NHIDCL। এক্ষেত্রে তাদের পরিকল্পনা উপস্থাপনের সময় জাতীয় মহাসড়ক 8-এ আন্ডারপাস নির্মাণের জন্য একটি প্রস্তাব জমা দেয় বন বিভাগ। আন্ডারপাস নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবেই উত্তর পূর্ব সীমান্ত রেল এবং NHIDCL কে অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর। আমরা রেল কর্তৃপক্ষকে আন্ডারপাস নির্মাণের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি, কারণ এগুলো দুর্ঘটনা রোধে সাহায্য করবে, যা কখনো কখনো মারাত্মক হয়ে ওঠে বলে জানিয়েছে বন দপ্তর। শুধু তাই নয়, হাতির মৃত্যুর ঝুঁকি কমাতে করিডোরে নির্ধারিত গতির সীমায় ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষকে। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ গত 2024 সালে ডিসেম্বর মাসে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 35 বছর বয়সী একটি পুরুষ দাঁতালু, যার নাম ছিল টিউমার। এই রুটে গত 1.5 বছরে দুটি হাতির মৃত্যু হয়েছে দ্রুতগামী ট্রেনের ধাক্কায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই সকল বিদ্যালয়গুলিতে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম শিক্ষক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার মোহনপুরের কালীবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে খারাপ ফলাফল হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে, বদনাম হচ্ছে মুখ্যমন্ত্রীর। এই ক্ষেত্রে দায় এড়াতে পারেন না তিনি বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিদ্যাজ্যোতি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম শিক্ষক নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আপনারা হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি তো শিক্ষামন্ত্রীও, কাজে আপনি তো আপনার দায়িত্ব সেখানে অস্বীকার করতে পারেন। কাজেই
এই ভদ্রলোককে খুঁজে বের করার পরিবর্তে চিঠিতে তার যে অভিযোগ এটার একটা সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য অবিলম্বে এই স্কুলগুলোর মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম মাস্টারমশাই নিয়োগ করার ব্যবস্থা করুন। এবং ইন্টারভিউতেও বসে আছে শত শত এরকম শিক্ষক, তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে পারছে না গত 3 বছর যাবে। সর্বশেষ দেখলাম পত্রিকায় উঠেছে, দেখা করতে গেছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঢুকতেই দেয়নি, ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপর যখন তারা প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এটা কোনো কথা হলো? যেটা বলছেন যে এই প্রকল্পটা হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়বে, যাতে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে তারা এই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে। এটা তো শুনে ভালোই লেগেছিল, কিন্তু এখন কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে না, পরীক্ষা ভালো দিতে পারছে না, ফল ভালো হচ্ছে না, পাশের হার কমছে, তাতে ছাত্রটার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, মা বাবা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, আমরা ত্রিপুরা পিছিয়ে যাচ্ছি। এটা খুব খারাপ হচ্ছে। আগামী 27 থেকে 30 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব জুনিয়র কাবাডি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই উপলক্ষে রবিবার এনএসআরসিসিতে ছেলে ও মেয়েদের বিভাগের খেলোয়াড়দের সিলেকশন পর্ব অনুষ্ঠিত হয়। 34তম সাব জুনিয়র কাবাডি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বিহারের গয়া জেলায় অনুষ্ঠিত হবে 27 থেকে 30 মার্চ পর্যন্ত। ত্রিপুরা থেকে প্রথমবারের মতো আইনগতভাবে বাছাই পর্ব সম্পন্ন করে খেলোয়াড়দের ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। কারণ এর আগে একটি দুষ্ট চক্র প্রতারণা করে ত্রিপুরার নামে বহিরাজ্যের খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়ে ত্রিপুরার খেলোয়াড়দের বদনাম করেছে বলে ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। ত্রিপুরার কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ পেয়ে জাতীয় ফেডারেশন থেকে ত্রিপুরার খেলোয়াড়দের বাছাই করার জন্য কলকাতা ও আসাম থেকে 2 জন প্রতিনিধি পাঠানো হয়েছে। প্রতিনিধিদের বাছাই করা খেলোয়াড়রা এবারের সাব জুনিয়র কাবাডি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সচিব। আমরা ফেডারেশন অফিসে বারবার চিঠিপত্র বিভিন্ন কাজ দিয়ে তাদের সঙ্গে আলোচনা করি, অনেক যুদ্ধ করতে হয়। তারপরে ফেডারেশন এবার বাধ্য হয়ে, আমাদের কথায় বাধ্য হয়ে এবার এই জন্য এখানে প্রতিনিধি পাঠিয়েছেন ফেডারেশন থেকে, একজন আসাম থেকে, একজন কলকাতা থেকে, 2 জন ফেডারেশনের লোক পাঠিয়েছেন এখানে। একজন আসাম থেকে এসেছেন দময়ন্তী বড়ো এবং কলকাতা থেকে এসেছেন মোহন মন্ডল। ওদের সামনে আজকে লিগেল ত্রিপুরার প্লেয়াররা সিলেকশন হবে এবং এই টিমগুলা আগামী সম্ভবত 23 তারিখ রওনা দেবে, 27 থেকে 30 তারিখ এটা আসাম বিহারের গোয়াতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ 9 এর পর্দায়। নমস্কার।